আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি ইংলিশ লিটারেচার ভিডিও। আজকে আমরা আলোচনা করব ভার্জিনিয়া ওলফের বিখ্যাত একটি এসে শেক্সপিয়ার সিস্টার। শেক্সপিয়ার সিস্টার ভার্জিনিয়া ওলফের একটি পারসুয়েসিভ এসে, অর্থাৎ যে এসেটিতে বিভিন্ন যুক্তিতর্ক দিয়ে বিভিন্ন কিছু বোঝানো হয়। এই এসেটিতে দুটি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। একটি হলো এলিজাবেথেন যুগে ছেলেরা এত এগিয়ে থাকলেও মেয়েরা কেন সাহিত্যে পিছিয়ে ছিল, আর অপরটি হলো এখানে ভার্জিনিয়া ওলফ শেক্সপিয়ার সিস্টার নামে একটি ফিকশনাল বোনকে তৈরি করে তাকে দিয়ে বোঝানো হয়েছে যে ওই এলিজাবেথেন যুগে তার কোনো বোন থাকলে ওই বোনটির সাহিত্যে কী অবদান থাকতো কিংবা তার পরিবারে কী অবস্থান হতো, তার সমাজ, রাজনীতি, অর্থনীতি বিভিন্ন ক্ষেত্রে কী অবস্থান হতো, এটি দেখানো হয়েছে এই শেক্সপিয়ার সিস্টার ক্যারেক্টারের মাধ্যমে। সাহিত্য সৃষ্টির মতো ক্ষেত্রটিতে মেয়েরা এতটাই অবহেলিত ছিল যে ভার্জিনিয়া ওলফের সময় পর্যন্ত মহিলাদের কাছে সাহিত্য জগতে রাইটার হিসেবে প্রবেশ করার কোনো সুযোগ ছিল না। ভার্জিনিয়া ওলফ শেক্সপিয়ারের একটি কাল্পনিক বোনের মাধ্যমে মহিলাদের এই করুণ পরিস্থিতির দিকে নজর দেন। এই বোনের নাম দিয়েছিল জুডিথ, কিন্তু রিয়েল লাইফে শেক্সপিয়ারের মেয়ের নাম ছিল জুডিথ। ভার্জিনিয়া ওলফ দেখিয়েছেন যে এলিজাবেথেন যুগে সাহিত্য লেখার ক্ষেত্রে ছেলেরা অনেক এগিয়ে ছিল। যারা জীবনে কখনোই সাহিত্য লেখেনি এমন ছেলেরাও একটি হলেও কবিতা লিখেছেন। অনেক বিখ্যাত লেখক এলিজাবেথেন যুগে সাহিত্যকে শাসন করেছে, কিন্তু তারা সবাই ছিল ছেলে। তাহলে এলিজাবেথেন যুগে মেয়েদের কোনো সাহিত্য নেই কেন? তারা কি কোনো সাহিত্য লেখেনি? এর উত্তর জানতে হলে এলিজাবেথেন যুগে মেয়েদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাহিত্যে তাদের অবস্থান সম্পর্কে জানতে হবে। রানী এলিজাবেথ নিজেই তখন একজন মেয়ে হয়ে পুরো ইংল্যান্ডকে শাসন করতেন। তার সময়ে ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ হিসেবে স্বীকৃতি লাভ করে। কিন্তু রানী এলিজাবেথ একজন মেয়ে হলেও তিনি সমাজের নারীদের উন্নয়নে কিছুই করেননি, বরং ছেলে লেখকদের আধিপত্য সব জায়গায় ছিল। আবার অবস্থানের দিক থেকেও মেয়েদেরকে নিচু স্তরে দেখানো হয়েছে। এলিজাবেথেন যুগে সাহিত্যে মেয়েদের খুবই গ্লোরিফাই করা হয়েছে। তাদের সাহিত্যে খুবই বুদ্ধিমতী এবং প্রোটাগনিস্ট হিসেবে দেখানো হয়েছে, কিন্তু রিয়েল লাইফে তাদের কোনো সাহিত্যকে প্রাধান্য দেওয়া হয়নি। তাই তারা ছেলেদের ছদ্মনাম নিয়ে সাহিত্য প্রকাশ করেছে। জর্জ ইলিয়ট, রবার্ট গালব্রিথ, দ্য ব্রন্টি সিস্টার, কারল বেল ইত্যাদি। তাদেরকে সাহিত্য লেখার ক্ষেত্রে অনুৎসাহিত করা হয়েছে, পরিবার থেকে বাধা দেওয়া হয়েছে। কেউ যদি সাহিত্য লিখত তাহলে তো তাকে খুব খারাপভাবে সমালোচনা করা হতো পুরুষ লেখকদের দ্বারা। সবচেয়ে খারাপভাবে সমালোচনা করেছেন অস্কার ব্রাউনিং। তিনি বলেছেন, নারীদের মধ্যে যে সবচেয়ে বেশি বুদ্ধিমান পুরুষদের মধ্যে যে সব থেকে কম বুদ্ধিমান, তার চেয়েও সেই বুদ্ধিমান নারীটি হলো নিচু। অর্থাৎ পুরুষদের মধ্যে যে হচ্ছে সব থেকে কম বুদ্ধিমান সেও বেশি বুদ্ধিমান নারীটির থেকে উৎকৃষ্ট। আবার সে সময়ে পরিবারের মেয়েদের অবস্থান ছিল খুবই নাজুক। ছেলেদের স্কুলে পাঠানো হতো, কিন্তু মেয়েদেরকে মূর্খ করে বাড়িতেই রাখা হতো। তাদেরকে কোনো বই পুস্তক পড়তে দেয়া হতো না, শুধুমাত্র রাজ পরিবার ছাড়া। এমনকি খুব অল্প বয়সেই তাদের বিয়ে দেওয়া হতো। এরপরেও যদি কোনো মেয়ে পরিবারের সিদ্ধান্তে বাহিরে গিয়ে সাহিত্য চর্চা শুরু করতো তাহলে বাড়িতে তাদের জায়গা দেওয়া হতো না। এই এসটিতে পরিবারের মেয়েদের খারাপ অবস্থান দেখানো হয়েছে। এলিজাবেথেন সমাজে মেয়েদের খুবই অবহেলা করা হতো, তাদের নানাভাবে হেনস্থা করা হতো, তাদের লেখনীগুলো পড়া হতো না। তাই তাদের অনেক সাহিত্যকর্ম অপ্রকাশিত রয়ে গেছে এবং কালের বিবর্তনে সেগুলো হারিয়েও গেছে। এলিজাবেথেন যুগে রানী এলিজাবেথ নিজেই একজন শক্তিশালী শাসক ছিলেন, কিন্তু তিনি কোনো নারী রাষ্ট্রীয় ক্ষমতায় আসেনি। পুরো রাষ্ট্রটা মেয়েদের জন্য একটা উন্মুক্ত জেলখানা ছিল। সাহিত্যে মেয়েদের রাজনৈতিক বিভিন্ন পদে এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দেখানো হয়েছে, কিন্তু রিয়েল লাইফে সমাজে ছিল একদমই উল্টো চিত্র। নারীর কোনো ক্ষমতায়ন ছিল না। যেহেতু সামাজিক আর রাজনৈতিকভাবে মেয়েদের দাবিয়ে রাখা হতো, সেহেতু অর্থনীতিতেও তাদের কোনো অবদান ছিল না। এখন আমরা দেখব ভার্জিনিয়া ওলফ কীভাবে জুডিথকে প্রেজেন্ট করেছেন তার এই প্রবন্ধটিতে।
এই বোনটি তার ভাইয়ের মতো একই প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তাকে তার বাবা মা তার ভাইয়ের মতো স্কুলে যোগ দিতে দেননি। যখন সে তার ভাইয়ের বই থেকে কিছু পৃষ্ঠা পড়ে, তখন তাকে রান্নাবান্নার কাজে মন দিতে বলা হয়। সম্ভবত তিনি চিলেকোঠায় বসে সেই সময় কিছু পৃষ্ঠার সাহিত্যকর্ম লিখে রেখেছিলেন। এরপর সেগুলো তিনি লুকিয়ে রেখেছিলেন এবং সেগুলোতে যাতে আগুন না লাগে সেদিকে তিনি সতর্কও ছিলেন। কৈশোর পেরিয়ে যাওয়ার আগেই তাকে প্রতিবেশী উল স্টাপলারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়েছিল। সে আপত্তি করলে তাকে নানারিতে চার্চের সেবিকা হিসেবে পাঠানোর হুমকি দেয়া হয়। তবে তার সাহিত্যের প্রতিভার শক্তি তাকে বাড়ি থেকে পালাতে প্ররোচিত করেছিল। গ্রীষ্মের এক রাতে তিনি লন্ডনের রাস্তা দিয়ে হাঁটছিলেন। তার বয়স ছিল মাত্র 17 এবং একটি গানের পাখির মতোই তার কণ্ঠস্বর ছিল। তার ভাইয়ের মতো শব্দের সুর এবং থিয়েটারের জন্য তিনিও যোগ্য ছিলেন। বিভিন্ন থিয়েটারের দরজায় দাঁড়িয়ে বলেছিলেন যে তিনিও অভিনয় করতে চান। পুরুষরা তাকে দেখে হেসেছিল। এক থিয়েটার ম্যানেজার নিক গ্রিন তার অভিনয়ের প্রতি এমন আগ্রহ দেখে হেসেছিলেন এবং বলেছিলেন যে একজন মহিলার অভিনয় একটি পুতুল নাচের মতোই হবে। তবে নিক গ্রিনের মনে তার জন্য করুণা হয়েছিল, কারণ সে সুন্দরী এবং অল্প বয়সী ছিল এবং তিনি এটারই সুযোগ নিয়েছিলেন এবং সুযোগ বুঝে জুডিথের কাছে যান এবং আস্তে আস্তে তাদের মেলামেশার মাধ্যমে জুডিথ প্রেগনেন্ট হয়ে যায়। এর কারণে জুডিথ লজ্জায় আত্মহত্যা করে। ভার্জিনিয়া উলফ মূলত এখানে জুডিথ ক্যারেক্টার দ্বারা বোঝাতে চেয়েছেন এলিজাবেথিয়ান যুগে মেয়েদের অবস্থান ছিল একটি পাপেটের মতো। তারা বেঁচে ছিল মানুষের মতো, বা তাদের জীবন ছিল একটি পুতুলের মতো, যেখানে তারা তাদের ইচ্ছা মতো কিছুই করতে পারত না। সমাজের বেড়াজালে ছিল তারা আবদ্ধ। Thanks for watching my video.